আগে কথা হলো যে বাংলাদেশ ব্যাংককে তার ঠিক জায়গায় নিয়ে যেতে হবে। বাংলাদেশ ব্যাংক একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটিউটরি অর্গানাইজেশন, রেগুলেটর, সেই হিসাবে তার যে ফাংশন, সেই ফাংশনটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। এটা যদি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের একটা এক্সটেন্ডেড উইং হয় এবং তারা যদি এক ধরনের ব্যবস্থাপনা চালান সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে, আর বেসরকারি ব্যাংকগুলোকে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মহোদয় আরেকভাবে চালান, তাহলে এবং সেখানে যদি গভর্নর মহোদয়ের নিয়ন্ত্রণ না থাকে তাহলে এক অবস্থা হবে। যদি এখানে রাজনৈতিক বিবেচনায় যদি ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হয়, রাজনৈতিক বিবেচনায় যদি বিনিয়োগকে প্রভাবিত করা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাসলম্যানরা যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, তখন সেখানে সেন্ট্রাল ব্যাংকের কিন্তু ভূমিকা, সেন্ট্রাল ব্যাংকের রুলস অফ গেম যাই থাকুক না কেন, এটা পালিত হয় না। আমরা পূর্ববর্তী দুইজন গভর্নরের ক্ষেত্রে এটা দেখেছি। ফজলে কবির সাহেব যখন গভর্নর ছিলেন তখন তার আমলে তিনি এখানে ব্যাংকিং খাতে সবচেয়ে বড় দুর্বৃত্তায়ন যেটা ঘটেছে এটার তার আমলে সূচনা হয়েছে এবং তিনি শুধু সায় দেন নাই, তিনি এটাকে হতে সাহায্য করেছেন, তিনি সহায়ক ভূমিকা পালন করেছেন, কোলাবোরেট করেছেন এই শুটসে। এখন সেই সেন্ট্রাল ব্যাংকে মানে আমি বলবো সেই সেন্ট্রাল ব্যাংকের কাছে আমার প্রত্যাশা হলো সেন্ট্রাল ব্যাংক হচ্ছে সমস্ত ব্যাংকের অভিভাবক। সেই অভিভাবক হিসাবে সবগুলো ব্যাংককে ব্যাংকিং নিয়মাচারের যে বাংলাদেশ ব্যাংকের যে রুলস থাকার কথা সেই রোলটা তারা প্লে করবেন এবং সেইভাবে তারা নিয়ন্ত্রণ করবেন। সেন্ট্রাল ব্যাংক যদি ঠিকমতো প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে যদি কন্ট্রোল করে তাহলে, এবং সেখানে তখন বোর্ডের প্রভাব কমবে। বোর্ড তখন ডিকটেট করে এমডিকে দিয়ে যাচ্ছে তাই করাতে পারবে না। এই বিষয়গুলো সেন্ট্রাল ব্যাংকের কাছে আমার এক্সপেকটেশন, এবং এইটা সেন্ট্রাল ব্যাংক করতে পারবে তখনই যখন আপনি সেন্ট্রাল ব্যাংকে ইন্ডিপেন্ডেন্টলি রোল প্লে করার সুযোগ দেন। সেখানে কোনো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাবে না। সেখানে রাস্তার রেজিস্ট্রেশনের ভিত্তিতে তিনি টাকা ছাপবেন না, টাকা ছাপা বন্ধ রাখবেন, এটা সেভাবে নিরূপিত হবে না। বরং তিনি নিড, যেটা অর্থনৈতিক নিড যেটা আছে, মুদ্রা নীতি যেভাবে পরিচালিত হওয়া দরকার সেগুলোকে, তাও আবার আমি বলছি বাংলাদেশের মানে সেন্ট্রাল ব্যাংক যারা পরিচালনা করবেন তারা বাংলাদেশের দেশজ একটা নিজস্ব কৃষ্টি কালচারের একটা অভিব্যক্তি ঘটবে আমাদের পলিসিতে। আমরা আমেরিকা বা ইউরোপের যে চিন্তা দর্শন, অর্থনৈতিক চিন্তা দর্শন বা মুদ্রার ব্যাপারে যে দর্শন, সেই ফিলসফি আমরা যদি এখানে প্রয়োগ করি, সেখানকার অভিজ্ঞতাকে যদি এখানে কাজে লাগাতে যাই, দ্যাট উইল নট বি প্রকৃতপক্ষে এটা হবে না, এটা কার্যকর হবে না। এটাকে কাস্টমাইজ করতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার নিড। আমেরিকান কলের লাঙ্গল দিয়ে বাংলাদেশের জমি চাষ করা যাবে না, কারণ আমরা ছোট জমি চাষ করি। এখানে হয়তো চীনের কলের লাঙ্গল যদি আপনি চালান তাহলে এটা দিয়ে জমিও চাষ করা যাবে, আবার আপনার এটা দিয়ে নৌকাও পাওয়া যাবে, তাহলে আপনার লাভ হলো দুইটা। কাজেই আমাদের এই প্রাচ্য দেশীয় যে আমাদের নিজস্ব স্টাইল অফ লিভিং এবং স্টাইল অফ থিঙ্কিং, এগুলোকে আমাদের এখানকার আমাদের জীবনধারা যা, সেটা পশ্চিমা জীবনধারার সাথে মেলে না। সেখানে কোনো ব্যাংকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলেও আমাদের প্রাচ্যের এই এলাকার জনগণের ব্যাংক সম্পর্কে এক ধরনের ধারণা আছে। যারা ব্যাংক উদ্যোগ গ্রহণ করেন ব্যাংকিংয়ের, সেখানে যেমন ওনারশিপ আছে, পশ্চিম দেশে কিন্তু একটা ব্যাংক তৈরি করার ব্যাপারে সেরকম ওনারশিপ নাই। তারা শুধু টাকাটাকে বিবেচনা করে, নামটাকে নয়। কিন্তু এখানে নামের সাথে ব্যক্তির একটা ইমোশনাল রিলেশনশিপ আছে। কাজেই আপনি হুট করে কিন্তু 5টা ব্যাংক একত্রিত করে ফেলতে পারবেন না, যেটা নাকি আমেরিকাতে এটা কারোর গায়ে লাগবে না। তারা বিয়ে করে বউ যেমন পরিবর্তন করতে পারে, তেমনি 10টা প্রতিষ্ঠানকে একটা নামে ডাকতেও তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা আমাদের কালচারের সাথে যায় না। তো এই ধরনের সমুদয় বিষয়গুলোকে বাংলাদেশের অর্থনৈতিক, আপনি মনে করেন যে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অবস্থা পরিবর্তনের জন্য যে রূপরেখা দরকার, এটা ওয়েস্টার্ন রূপরেখার সাথে সেটা যাবে না। আমি পশ্চিমা দেশগুলোতে কয়েক বছর আমার থাকার সুযোগ হয়েছে, আর প্রাচ্য দেশে বাংলাদেশে আমি দীর্ঘদিন একদম প্রান্তিক জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে থেকে কাজ করেছি। তার ফলে আমার কাছে পার্থক্যটা একদম প্র্যাকটিক্যাল একজন মানুষ হিসেবে আমার কাছে কিন্তু পার্থক্যটা অনেক বেশি স্পষ্ট। অতএব আমি আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি এটা বলছি, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের জন্য না, বাংলাদেশের যারা নীতি নির্ধারক যেই ফ্রন্টেই হোক না কেন, যেই জায়গাতেই হোক, তাদেরকে এই দেশের মাটি এবং মানুষের যে চাহিদা, তাদের মনন, তাদের বিশ্বাস,
তাদের যে মূল্যবোধ, তাদের যে কালচারাল যে রুট, তাদের সাংস্কৃতিক চিন্তার ক্ষেত্রে তাদের যে চিন্তার যে শিকড় যেখানে, সেটাকে টাচ না করে শুধু উপরিকাঠামো থেকে আপনি সংস্কার করলে কাজ হবে না। আপনাকে সংস্কারের জন্য মাটি শুদ্ধ পরীক্ষা করতে হবে। আমাদের দেশ এখানে একটা সাংস্কৃতিক নীতিমালা নাই। আমাদের সংস্কৃতি কিন্তু শুধুমাত্র নাচ গানের নাম সংস্কৃতি না, আমাদের অর্থনীতির যে চিন্তা দর্শন সেটা কিভাবে পরিচালিত হবে, ব্যাংকিং কাঠামোয় কোন বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হবে নীতিগতভাবে, এগুলো আমাদের সাংস্কৃতিক বোধ এবং বিশ্বাসের সাথে রিলেটেড। তো সেভাবে আমি বলবো যে সামগ্রিক বিষয়টা আমি প্রত্যাশা করি আমাদের সেন্ট্রাল ব্যাংক অ্যাজ ওয়েল এজ আমাদের অন্যান্য নীতি নির্ধারক যারা আছেন, আমাদের শিক্ষানীতি বলেন, অর্থনীতি বলেন, আমাদের পরিকল্পনা নীতি বলেন, বা আর্থিক পরিকল্পনা বলেন, কিংবা সাংস্কৃতিক পরিকল্পনা বলেন, পরিবেশ সংক্রান্ত আলোচনা বলেন, পরিবেশের আলোচনাতেও হঠাৎ করে আমরা আমেরিকা জাপানের মতো করতে পারবো না। আমাদেরকে আমি ভিয়েতনামে গেলাম, সেখানে তারা যে আজকে গার্মেন্টসে ভালো করতেছে, তাদের দেখলাম তারা কিন্তু হুট করে কিন্তু ইটিভিতে ওই পরিমাণ ইনভেস্ট করে নাই, যেটা বাংলাদেশে আমরা চট করে সেখানে গিয়ে একটা হিউজ পরিমাণে ইনভেস্ট করেছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার আগে আমরা ইনফ্রাস্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য যে ইটিপি প্রয়োজন, যে বর্জ্য শোধনের যে প্রক্রিয়া, পরিবেশের প্রতি গুরুত্ব দেওয়া, পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আগে ইন্ডাস্ট্রিটাকে চলতে দিতে হবে। আপনি 3 কোটি টাকা দিয়ে একটা বা 5 কোটি 7 কোটি টাকা দিয়ে একটা ইটিপি মানে বর্জ্য শোধনের যে একটা সেট আপ, সেটা করার আগে দেখতে হবে আমাদের একজন ক্ষুদ্র একজন মাঝারি উদ্যোক্তা তার পক্ষে 7 কোটি টাকা ইটিভিতে খরচ করবে, না এই 7 কোটি টাকা তিনি তার ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ব্যবহার করবে। ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে তিনি পুঁজি গঠন করবেন, 2-4 বছর যাবে, তারপরে তিনি এই বর্জ্য শোধনের জন্য ভূমিকা পালন করবেন। এই ততদিন আমরা অনেক রকম বর্জ্য হজম করতেছি। আমি পরিবেশের বিরোধী না, পরিবেশের বিরোধী হওয়া সম্ভব নয় একজন মুসলমানের পক্ষে, বরং আমি পরিবেশের পক্ষে দাঁড়িয়েই বলছি এটা একটা পরিবেশ, যে আপনি এই যে ব্যালেন্স করার ব্যাপারটা, এটা হচ্ছে কি একটা কাস্টমাইজ করা, আমাদের দেশজ চাহিদার সাথে মিলিয়ে আমাদের কাজ করা। সমাজের সব জায়গার মধ্যে পরিবেশ, আপনি একটা স্যানিটারি ল্যাট্রিন দিতে পারতেছেন না বাড়িতে বাড়িতে, তারা যেখানে সেখানে পায়খানা করতেছে, ওখানে পরিবেশ দূষণ হচ্ছে না। শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস ফ্যাক্টরি বা ডাইং ফ্যাক্টরির পাশে একটা ইটিভি বসাই দিলেন কয়েক কোটি টাকা খরচ করে, এতেই কি আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়ে গেল? এগুলো সামগ্রিকভাবে দেখার ব্যাপার আছে। তো মানে আমি বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গাটাতে বেশি জোর দিচ্ছি। বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে দেখতে হবে। দিস অ্যান ইউনিক কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে একটা ইউনিক কান্ট্রি, একটা হোমোজেনাস কান্ট্রি, একটা সমতল জনপদ। এই দেশের জনগণের বোধ এবং বিশ্বাস, এটা সিংহভাগ মানুষের 92% লোক এখানে এক আল্লায় বিশ্বাসী, এক কোরআনে বিশ্বাসী, এক কাবাকে তারা কেবলা মনে করে। এটাকে বাদ দিয়ে কিন্তু আপনি অন্য চিন্তাগুলো করতে পারবেন না।